প্রতিটা পঞ্চায়েতেই যদি ছোট ছোট উদ্যোগপতি যারা আছে তাদেরকেও যদি গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও কিছু কিছু ইনভেস্টমেন্ট বা আর্থিক সহায়তা অবশ্যই করবে। খেলবে কোথায় কোথায়? এরা খেলবে কোথায়? প্রথমে তো পঞ্চায়েত লেভেল একটা হবে টুর্নামেন্ট, পঞ্চায়েতের পর সেটা ব্লক লেভেল হবে, ব্লক লেভেলের পর তারপর সেটা চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট থেকে চলে যাবে রাজ্য লেভেল, তারপর জোন, তারপরে আর্টিফিশিয়াল টার্ফের কথা কেন বলছেন? আছে না, ফিফা গ্রাসরুট বলছে আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12 মিনিমাম বছরে 30 থেকে 40টা ম্যাচ খেলতে হবে, তবে গিয়ে তুমি সঠিক তোমার ট্যালেন্ট খুঁজে বার করতে পারবে। তুমি যখন এই প্রজেক্টটা নিয়ে যাবে তখনও তো একই প্রশ্ন থাকবে যে আমি টাকা কোথায় পাবো। যদি ওইটুকুন একটা ছোট দেশ 600 কোটি টাকা পেতে পারে, আমার ভারতবর্ষ ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেশন, সেক্ষেত্রে এত বড় ইকোনমি, সেক্ষেত্রে আমরা পাবো না? আমাদের गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার, আমি সাহিব, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। প্রতিবার বিশ্বকাপ আসে আর প্রতিবারে আমাদের ভেতরে চেতনার উদ্রেক হয়, কিন্তু সেটা আবার ওই 4 বছরের মধ্যে আবার সেটা শিথিল হয়ে যায়, সীমিত হয়ে যায়। প্রশ্ন আসে কেপ ভার্দের মতো দল, প্রশ্ন আসে ছোট ছোট দলগুলো জর্ডান কী করে ওয়ার্ল্ড কাপ খেলছে, আমরা 140 কোটি বা তারও বেশি জনসংখ্যার একটা দেশ কেন পারি না? প্রশ্নই থেকে যায়, প্রশ্নের কোনো উত্তর থাকে না। তবে হ্যাঁ, সেই উত্তর বোধহয় খুঁজেছেন এই বাংলার কিছু ফুটবল প্রেমী মানুষ, যাদের আন্দোলনের নাম সেভ ইন্ডিয়ান ফুটবল। হাওড়া ইউনিয়ন গ্যালারিতে, মোহামেডান হাওড়া ইউনিয়ন গ্যালারিতে আমরা বসে আছি, খুব পরিচিত গ্যালারি। আমি আলাপ করব 4 জনের সঙ্গে। কল্যাণদা, এই যে প্রশ্ন ওঠে, প্রশ্নের উত্তর কি এটা কেউ জানে না, তোমাদের কাছে আছে? আমাদের কাছে অবশ্যই প্রশ্নের উত্তর আছে, এবং প্রশ্নের উত্তরে সদর্থকভাবে সেই উপযুক্ত প্রমাণও আমাদের কাছে আছে। আমরা এ বিষয়ে খুব শীঘ্রই সব কিছু প্রকাশ্যে আনব। আর আমরা কেন পারছি না, এই প্রশ্নটা খোঁজার জন্য আমাদেরকে বেশি চিন্তা করতে হবে না। যদি আমরা এবছরের বিশ্বকাপ দেখি, আমরা বলে থাকি যে আমাদের রক্তে ফুটবল নেই বা আমাদের জিনে ফুটবল নেই, কিন্তু ইতিমধ্যেই এবছর বিশ্বকাপ 2026-এ 6 জন ইন্ডিয়ান বংশোদ্ভূত ফুটবলার বিশ্বকাপে পদার্পণ করেছে বিভিন্ন দেশের হয়ে। একই সঙ্গে ইউরোপেও বিভিন্ন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা খেলছে, কিন্তু হয়তোবা তারা ওয়ার্ল্ড কাপে তাদের অ্যাপিয়ারেন্স দিতে পারেনি, কিন্তু তাদের মধ্যে পটেনশিয়াল আছে, তারা অবশ্যই ভবিষ্যতে সফল হবে। তাহলে এই কথাটা যে আমরা বলে আসি যে আমাদের রক্তে ফুটবল নেই, এটা কিন্তু একটা প্রশ্ন চলে আসে নেতিবাচক, যে ভারতবর্ষের যা ওয়েদার, এই ওয়েদারে ফুটবল হবে না। কিন্তু আমরা বিশ্ব ফুটবলের আয়নায় যদি তাকাই, ব্রাজিল, সেনেগাল, ঘানা, নাইজেরিয়া, এরা অলরেডি বিশ্বকাপে গরম ওয়েদার, সেখানে আমাদের থেকেও খারাপ ওয়েদার, অর্থনৈতিকভাবে বহু পিছিয়ে। এই জর্ডানের কথা যদি আমরা অর্থনৈতিকভাবে দেখি, অর্থনৈতিকভাবে বর্তমানে ভারত 3 নম্বর স্থান রয়েছে, আর সেখানে জর্ডানের বর্তমান স্থান হচ্ছে 85। তাহলে তারা পারলে আমরা কেন পারছি না? আমরা তো অর্থের দিক থেকে পিছিয়ে নেই। আমাদের সমস্যাটা হচ্ছে গ্রাসরুট। যেই গ্রাসরুটটাকে ডেভেলপ না করা পর্যন্ত কখনোই আমরা বিশ্ব ফুটবলের মানচিত্রে পা রাখতে পারবো না। সেই গ্রাসরুট মডেলটাকেই আমরা নতুন আঙ্গিকে তৈরি করেছি। সে বিষয়ে কথায় কথায় আপনারা জানতে থাকবেন। এবার সাহেব ভাই বলুক। কল্যাণদার ইন্ট্রোডিউসিংটা খুব ভালোই হলো। আমি যে বিষয়টা জানতে চাইছি, গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে তো আলোচনা হচ্ছে, দীর্ঘদিন গ্রাসরুট ডেভেলপমেন্ট নিয়ে কথাও হয়েছে ভারতীয় ফুটবলে। উইম কোভারম্যান কাজ করেছেন বা রবধান যখন কাজ করেছেন, এই আলোচনাগুলো হয়েছে। জর্ডানের প্রসঙ্গ যখন এলো, তাহলে আমরা আসলে কোন জায়গায় পিছিয়ে আছি? আমি একটা সবুজ রঙের একটা খাতা দেখতে পাচ্ছি, বা একটা কিছু নোট, কিছু কি বলা যাবে? অবশ্যই এই বিষয়ে বলা যাবে। এ বিষয়ে সর্বপ্রথম আমরা যে কাজটা করেছি, 2016 সালে যে সকল দেশ ফুটবলে পিছিয়ে ছিল, সেখান থেকে 2026 সালে যে সকল দেশ বিশ্ব ফুটবলে বা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছে, তারা কি ধরনের ডেভেলপমেন্ট প্রসেস ব্যবহার করেছে। মূলত আমাদের সবচেয়ে বেশি যেটা চোখে পড়েছে, তারা নেদারল্যান্ড যে গ্রাসরুট মডেল রয়েছে, সেই নেদারল্যান্ড গ্রাসরুট মডেলকে
অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে তাদের দেশে ইমপ্লিমেন্ট করেছে। এবং একই সঙ্গে নেদারল্যান্ডের এটা কারা কারা পৃথিবীতে কোন কোন দেশ নেদারল্যান্ড এটা ফলো করেছে? জাপান ফলো করেছে, জর্ডান ফলো করেছে, উজবেকিস্তান ফলো করেছে। বিশেষ করে এই 3টে দেশ ফলো করার পর তাদের সাফল্য এসছে। আর যদি কেপ ভার্দের কথা বলি, কেপ ভার্দের কথাটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে আমরাও যদি আমাদের দেশে সেই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার আনতে চাই, সেটা একটা সাংবিধানিক বিধিনিষেধ আছে। সেক্ষেত্রে ভারত সরকার তাদের মতন করে চেষ্টা করছে, সে প্রসঙ্গে আমরা আসছি না। কারণ কেপ ভার্দ টোটালটাই দেখা যায় ডুয়েল সিটিজেনশিপের উপরে তারা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, কিন্তু সেটা একটা শর্টকাট পদ্ধতি। কিন্তু ওটা দিয়ে ভারতীয় ফুটবল তো একটা সংস্কৃতি, ফুটবলটা থাকবে আমাদের রক্তের সঙ্গে, আমাদের সমান্তরালভাবে চলবে। কিন্তু ওদের তাকে আমরা বিশ্বকাপে ইমপ্লিমেন্ট করব, র্যাঙ্কিং ওয়াইজ ডেভেলপ করব। তোমাদের প্রজেক্ট 2038 ওয়ার্ল্ড কাপ, অবশ্যই আমাদের ফেডারেশনের প্রজেক্ট ছিল 2047, তোমার 38 কেন? বা তার 4 বছর আগে নয়, 4 বছর পরে নয় কেন? 42 নয় কেন? বা 34 নয় কেন? এখানে খুব ভালো প্রশ্ন, অবশ্যই প্রশ্নটাকে আমি স্বাগত জানাবো। আমরা 2038 কেন ফলো করেছি? 2038 ফলো করার কারণ হচ্ছে আজকে 2026। আজকে যদি আমাদের এই গ্রাসরুট মডেলে হাত দেওয়া হয়, যে বাচ্চাটি 6 বছর বা 8 বছর হবে, সে কিন্তু 2038 গিয়ে তার কেরিয়ারে যদি সঠিক পরিচর্যা করা হয়, তার প্রাইম টাইমটাই যাবে। এবং একই সঙ্গে ভারত সরকার যেটা চেষ্টা করছে, এখন যদি তাদেরকে শুরু করি, যাদের বয়স আন্ডার 6 বা আন্ডার 8 আছে তাদেরকে, বা ম্যাক্সিমাম আন্ডার 10, তাহলে এর সঙ্গে যদি আমি 10 বছর যুক্ত করি, তো সেক্ষেত্রে 20, 21 বা 22 বছর, তখন প্লেইং টাইমটা এসে যাবে, তার পিক টাইমটা সে যেতে পারবে। তার জন্যই আমরাকে 2038 পাখির চোখ করেছি। আর একই সঙ্গে যেটা আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে 2036 ভারত অলিম্পিক আয়োজন করতে পারে, তারও একটা প্রাইমারি টেস্ট, আয়োজক দেশ হিসাবে ভারত অলিম্পিকে অংশগ্রহণ করবে, তারও একটা টেস্ট আমাদের হয়ে যাবে সেই মাধ্যমে, যদি ভারত 2036 অলিম্পিকটা, মান সম্মান করে নিয়ে যেতে হবে। কারণ সিনিয়র টিম আমাদের যা হওয়ার হয়েছে সেটাকে এখন ডেভেলপ করা ইম্পসিবল। আমাদের কাজ শুরু করতে হবে একদম গোড়া থেকে। আচ্ছা, এই গ্রাসরুট ডেভেলপমেন্টের কথা হচ্ছে, গ্রাসরুট ডেভেলপমেন্টে কী প্রবলেম আছে? আমরা তো প্রচুর একাডেমি দেখি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচেরা প্র্যাকটিস করান, সমস্যাটা কোথায় হচ্ছে? আমরা কোথায় পাচ্ছি না? আমাদের সবচেয়ে সমস্যা বলতে হবে বয়স চুরি, আর দ্বিতীয় ক্ষেত্রে বলতে হবে পরিকাঠামো। আমরা যারা খেলার মাঠের সঙ্গে যুক্ত আছি, তারা যদি কলকাতা ময়দান একটু ঘুরে দেখি, সেই মাঠগুলো কি ভালো ফুটবল খেলার জন্য উপযুক্ত? কোনোভাবেই সেই মাঠগুলো ভালো ফুটবল খেলার জন্য উপযুক্ত না। আর বিভিন্ন যে একাডেমিগুলো আছে, সেই একাডেমিতে সেই পরিমাণে বাচ্চা আসছে না, তার কারণ বিভিন্ন একাডেমি একটা ব্যবসা খুলে বসেছে। এখানে সবার আগে এগিয়ে আসতে হবে ভারত তথা পশ্চিমবঙ্গ সরকারকে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার একটা ভালো বাজেট, অন্যান্য জায়গার দেশগুলোতে কেমন বাজেট আছে আর আমাদের কত বাজেট আছে? অন্যান্য জায়গা দেশগুলো যদি বাজেট বলা হয়, জার্মানির কথা যদি বলা হয়, তাদের যে বাজেট, তাদের যে টোটাল দেশের বাজেট, তার 0.3 থেকে 0.5% বাজেট ফুটবল খাতে ব্যবহার করা হয়, অর্থাৎ আনুমানিক 2800 থেকে 3200 কোটি টাকা এক বছরে তারা ফুটবলে ব্যয় করে। আর আমাদের টোটাল বাজেট আছে ক্রীড়া ক্ষেত্রে 3334 কোটি টাকার মতন আনুমানিক। সেক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রে অর্থাৎ ইআইএফএ পায়, অর্থাৎ ফুটবল পায় 8 থেকে 15 কোটি টাকা। অর্থাৎ যদি আমি রাজ্য স্তরে দেখি, প্রতিটা রাজ্য স্তরে 1 কোটি টাকা করে পায় না। হ্যাঁ, এর বাইরে ইআইএফের কিছু স্পন্সর, কলকাতা ভালো দুর্গাপুজো বারে 100 বার। এছাড়াও তো এফের কিছু ইনকাম আছে। কতটা শুনতেও খারাপ লাগলো, যাই হোক, শুনতে খারাপ লাগলেও এখানে কিছু কর, এটাই বাস্তব যে আমাদের গ্রাসরুটের কোনো রকম কোনো ইনভেস্টার নেই, কোনো কিচ্ছু নেই। বর্তমান দিনে অর্থ ছাড়া কোনো কিছু পর্যালোচনা হবে না। একটা জিনিস আমি যেটা শুনলাম, ফিফা অ্যাপ্রিসিয়েশন পেয়েছো পুরো প্ল্যানটার, যেটা শুনলাম। আমাদের যে প্রজেক্টটা, আমি ব্যক্তিগতভাবে, আমি এবং সৌরভ বলে আরেকজন আছে, সে ত্রিপুরা থেকে বিলং করে। অবশ্যই সে আজকে থাকতে পারেনি, আগামী দিনে অবশ্যই কোনো না কোনো অনুষ্ঠানে তার সাথে আমরা পরিচয় করিয়ে দেবো। আমরা দুজন মিলেই ফিফাতে এই বিষয়টি মেল করেছিলাম, আমাদের অ্যাপ্রিসিয়েট মেল এসছে। এখন পরবর্তী পর্যায়ে দেখা যাক সেটি ভারত সরকার বা এআইএফএ কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার উপর আমরা। এআইএফএর সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই? এআইএফকে বাদ দিয়ে গোটা বিষয়টা হবে না।
বেসরকারিভাবে তো হবে না, কিন্তু কথা হচ্ছে এআইএফএফকে নিয়েই হয়তো হবে, একটু হয়তো কথা হয়েছে কিছু। হ্যাঁ, এআইএফের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন কল্যাণ চৌবে স্যার, ওনাদের সঙ্গে আমাদের একটি ছোট মিটিং হয়েছে। সেক্ষেত্রে আগামী দিনে অর্থাৎ 11 বা 12 তারিখ উনি আমাদের একটা সময় দেবে, সেই সময় একটু বিস্তারিত এ বিষয়ে আলোচনা হবে। আর একই সঙ্গে আমাদের একটা দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবঙ্গের যে মাঠগুলো রয়েছে যেখানে এই গ্রাসরুট প্রোগ্রামগুলো ডেভেলপ করা যায়, আনুমানিক 100 খানেক মাঠ সারা পশ্চিমবঙ্গে আমাদের একটু খুঁজে বার করার জন্য, যেখানে পাইলট প্রজেক্ট হিসাবে এই গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রজেক্টটা উনি চালু করতে পারে। অবশ্যই এই উদ্দেশ্যটা আপাতত আমাদের সেভ ইন্ডিয়ান ফুটবলের তরফ থেকে ইতিবাচক বলে মনে হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। আর একটা কথা হচ্ছে, হঠাৎ মনে হলো এটা নিয়ে কাজ করতে হবে, এটা একরকম পাগলামি। এই পাগলামিটা চাপলো কেন? হঠাৎ কি কারণ? কোনো ব্যক্তিগত কারণ, কোনো পারিবারিক কারণ, অথবা খেলা দেখতে দেখতে মনে হলো না আমার কিছু করা উচিত? কারণটা কি? এই পাগলামোর উত্তরটা দিতে হলে নিজের সন্তানকে নিয়ে দিতে হবে। হোক হোক, শুনি। আমার ছেলে ইতিমধ্যেই আন্ডার-13 সাব জুনিয়র লিগ খেলেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের হয়ে। তার পরবর্তী সময়ে ডায়মন্ড হারবার এফসিতে ছিল, এখন বর্তমানে কাশীপুর নার্সারি হয়ে খেলছে। তাকে নিয়ে যখন তার লাইফে আমি চলতে শুরু করলাম, তখন এই জিনিসগুলো অত্যন্ত গভীরভাবে পরিলক্ষিত হয়েছে যে আমরা কিভাবে ফুটবল খেলবো যেখানে মাঠটাই সমান নয়, যেখানে একটা বল যদি আমি সোজা পাস করি সেই বলটা ডান দিক বা বাদিক চলে যাচ্ছে, তার কোনো সঠিক দিক পাওয়া যাচ্ছে না। যেখানে বেস ঠিক নেই সেখানে তো কোনো ভালো জিনিস তৈরি হতে পারে না। এই থেকেই আমার এই ভাবনা থেকে এইভাবেই পথ চলা। হারমোনিয়াম না থাকলে গান হবে কি করে? 100 বার হারমোনিয়াম না থাকলে আমি গানটা গাইবো কিসে? এবং হারমোনিয়ামটা সেই অত্যাধুনিক হারমোনিয়াম হতে হবে যেন আমার গানটা সেইভাবেই শোনা যায়। কারণ আমি বস্তা পচা মান্দারবার আমলের ট্যাকটিক্স নিয়ে বা সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বর্তমান দিনে ফুটবলে কম্পিটিট করতে পারবো না। একই জিনিস দেখুন তো, হকি মাঝে আমাদের একটা সোনালি প্রথম দিকে একটা সোনালি অধ্যায় ছিল, অনেকটা ডিপ করে পড়ে গেল, আমরা সবাই হকি নিয়ে চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু এক্ষেত্রে বিশেষ একটি নাম আমাদের অবশ্যই উচ্চারণ করতে হবে, নবীন পট্টনায়ক। তিনি একা ইনিশিয়েটিভ নিয়ে হকি ওমেন্স এবং মেন্স দুটো টিমকে স্পন্সর করে হকির কিছুটা হলেও পুনরায় গরিমা ফিরিয়ে এনেছে, যেটা গত অলিম্পিকে আমরা দেখেছি, আমরা পদক পেয়েছি। এইভাবে যদি একটা রাজ্য একটা হকির জন্য এগিয়ে আসতে পারে, তাহলে যেসব ফুটবল খেলিয়ে রাজ্যগুলো আছে সবাই একত্রিত হয়ে কেন আমরা এগিয়ে আসবো না? আমাদের কি টাকা পয়সার তো অভাব নেই? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আমি একটা কথা হচ্ছে, আমরা তাহলে ফুটবলে দুজন কল্যাণ পেলাম, একটা কল্যাণ চৌবে ছিলেন আর আপনি কল্যাণ দাস। সাহেবদা এইভাবেই কথা বলে, একটু মজা করে করে, কিন্তু মানুষকে একটু দুটো কথা বোঝানো যায়, কেননা মানুষ সবসময় সিরিয়াস আলোচনা চায় না, কিন্তু এই আলোচনাটা সিরিয়াস হওয়া খুব জরুরি। আমরা যে আলোচনাটা করছি এটা সিরিয়াস হওয়া জরুরি, কেননা সত্যি এটা একটা সিরিয়াস অফেন্স। এখন কথা হচ্ছে, তোমরা গোটা পৃথিবীর নিশ্চয়ই বিভিন্ন দেশের ক্রীড়া খাতে কি ব্যয় হয়, ফুটবলে কি আয় ব্যয় আছে, সমস্ত কিছু তোমাদের কাগজে নথিভুক্ত করা আছে। কিন্তু আমরা মাঝে মাঝে বলি কর্পোরেটদের অন্তর্ভুক্তি খুব কম আমাদের ফুটবলে। কোনটা বেশি প্রয়োজন? কর্পোরেট বেশি প্রয়োজন নাকি সরকার বেশি প্রয়োজন? আগে কে আসবে, কেন আসবে? ফুটবল যেখানে লাভবান জিনিস নয়, কর্পোরেট কেন আসবে? কিভাবে ভাবছো, বা কিভাবে তোমরা গাইডলাইন দিয়েছো গোটা ব্যাপারটা? এক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের কাগজে আছে। এক্ষেত্রে সর্বপ্রথম সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার এগিয়ে আসলে কর্পোরেটরা অবশ্যই এগিয়ে আসবে। এক্ষেত্রে আমি জর্ডানের একটা সরকারের একটা কথা বলি। জর্ডান সরকার কি করলো, যে ট্যাক্স বেনিফিট, যেমন 15G যে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, সেই দেশে ওরা যে তুমি যদি ফুটবল উন্নয়নে যেই টাকাটা ব্যবহার করবে তার 5 টাইম তুমি ট্যাক্স বেনিফিট পাবে। মানে তাহলে সাধারণ মানুষ বা কর্পোরেটটাই অন্তর্ভুক্তি করছে, তাতে তারা আসছে। তাদেরকে কি সরকার সাহায্য করছে একরকমভাবে, সরাসরি সাহায্য না হলেও সেটা ট্যাক্স বেনিফিটের মাধ্যমে তারা সাহায্য করছে, ইনডাইরেক্ট বেনিফিট পাচ্ছে, তাই তারা এগিয়ে আসছে। একই সঙ্গে তাদের প্রজেক্টে এই জিনিসগুলো উল্লেখ আছে, অবশ্যই উল্লেখ আছে, অবশ্যই এই বিষয়গুলো উল্লেখ আছে। এই নিয়ে আমরা কাজ করেছি। আমার পিছনে আরও দুজন রয়েছে, দীপায়ন রয়েছে, দীপজিৎ দা রয়েছে। আমরা এই বিষয় নিয়ে সমস্ত কিছু কাজ করেছি। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং একই সঙ্গে গ্রাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য কি পরিকল্পনা আছে? গ্রাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা এখনই বিদেশি প্রযুক্তিতে গ্রাউন্ড তৈরি করার কথা বলছি না।
কারণ আমাদের যেটা স্বল্প অর্থনীতি, সেই অর্থনীতির হিসেবে হয়তো দেখা যায় প্রচুর, কিন্তু ফুটবলের অর্থনীতি অত্যন্তই ভঙ্গুর। তাই দেশীয় স্তরে যেভাবে আমাদের গ্রাউন্ড মেনটেন হচ্ছে, আমরা সেইভাবেই এবং আপাতত সেইভাবেই, এবং এআইএফএ প্রেসিডেন্টও এই বিষয়ে আমাদের বলেছে যে আপনারা খোঁজখবর নিন কাদেরকে দিলে গ্রাউন্ডগুলো ভালোভাবে ডেভেলপ করা যাবে। এ বিষয়ে আমাদের একটা কথা হয়েছে, আমরাও স্টাডি করছি, সেক্ষেত্রে সমস্ত বিস্তারিত তথ্য ওনাদের হাতে আমরা অবশ্যই তুলে দেবো। 36-এর অলিম্পিক, 38-এর ওয়ার্ল্ড কাপ টার্গেট তোমরা যেভাবে তোমরা প্ল্যান প্রোগ্রামটা করেছো, এই সেভ ইন্ডিয়ান ফুটবলের এই ছোট্ট একটা বিষয় সবার সামনে রয়েছে, এটা নিশ্চয়ই সবাই একটু একটু করে জানছেন, এটা জানা খুব জরুরি। 2017 আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ এখানে হয়েছিল, তার জন্য একটা প্ল্যান ছিল। ফুটবলাররা বাইরে বিদেশে প্র্যাকটিস করেছেন, আমাদের বাইরে গিয়ে লোকচক্ষুর আড়ালে তারা তৈরিও এসেছিলেন। সাফল্য আসেনি, কিন্তু খুব খারাপও খেলেনি। কিন্তু দেখা গেল পরবর্তীকালে সেই 17 বছরের ছেলে যখন বড় হলো, আমরা কাউকে খুঁজে পেলাম না। আনোয়ার, একটু অমরজিৎ সিং কিয়াম, একটু রহিম আলী আর ধীরাজ সিং ছাড়া আমরা কাউকে সেভাবে খুঁজে পেলাম না। হ্যাঁ, তারকা হলেন শুধুমাত্র একজন আনোয়ার। এত বড় প্রজেক্ট থেকে একজন তারকা, এত আমাদের উত্তর 24 পরগনার একাডেমি থেকে খুঁজলেও তো ন্যাশনাল পর্যায়ে প্রচুর প্লেয়ার খুঁজে পাওয়া যেত একটা সময়। এখনও হয়তো খুঁজে পাওয়া যাবে যদি সেরকম সার্চিং করি। তাহলে কি দাঁড়ালো? তোমাদের এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয়, যেহেতু সেটা গ্রাসরুট ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট, আমি অপ্রিয় একটা সত্যি কথা বলার চেষ্টা করছি, নিশ্চয়ই তোমাদের কাছে উত্তর আছে। গ্রাসরুট ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট, সেটা আন্ডার-13, আন্ডার-15, 17 খেলতে খেলতে গেল, নিশ্চয়ই তোমরা তারপর আর কন্ট্রোল করবে না। তারপরে সে ছেলেরা আসবে বা কিছু টিমে যাবে, তারপরে দেখা যাবে তারা সাইডলাইন হয়ে গেল, খেলতে হবে তাদের, অথবা হ্যাঁ কোনো জায়গায় চাকরি করছে। আর ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মুম্বাই সিটি টিম করবে, নর্থ ইস্ট থেকে কিছু ফুটবলাররা আসবে এজেন্ট মারফত এসে, তারাই ফুটবল খেলবে। এই দৃশ্য কি আবার ঘটবে না? দৃশ্যায়ন। তোমরা এই জিনিসটাকে কি করে প্রোটেক্ট করবে? যে ছেলেরা উঠে আসছে তাদেরকে, তাদের সেট আপ, তাদের ফুটবল প্যাশন বা তাদের ফুটবল যে টেকনোলজিতে তারা ডেভেলপ করেছে, তারাই ইন্ডিয়ান ফুটবলে আলটিমেট ফুল ফোটাবে, এর কোনো গ্যারান্টি আছে? সাহেব ভাই, বড় কোশ্চেনটা করে দিলাম। সাহেব ভাই, তোমার সঙ্গে অবশ্যই একমত, কিন্তু এক্ষেত্রে বলবো গ্যারান্টি দিতে পারবে সিনিয়র ক্লাবরা গুলো এর জন্য দায়ী। আমাদের যে 2017 যে ওয়ার্ল্ড কাপ হলো, সেখানে রহিম আলী, সে বেশি না, আমার পাড়ারই ছেলে বলতে গেলে, আমার বাড়ির থেকে বেশি দূর নয়, তাকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছি একটা স্ট্রাইকার হিসাবে। সে যখন আইএসএল টিমে গেল, কোনো টিম কিন্তু তাকে স্ট্রাইকার হিসাবে খেলালো না। বিদেশি স্ট্রাইকার হারিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটা এআইএফএ ডিসিশন নিয়েছে যে তোমাকে একটা হলো দেশীয় স্ট্রাইকার খেলাতে হবে। এখনো এই নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা হয়নি। প্লেইং 11-এ এখন তো অনেক টিম আছে দাদা, মাল্টিপল পজিশন। এখনো অনেক টিম আছে যারা বলছে আমি উইদাউট স্ট্রাইকার খেলবো, ফলস নাইন খেলবো, উইদাউট স্ট্রাইকার, আমি কোনো স্ট্রাইকার রাখবো না, আমার যে কেউ স্ট্রাইকিং পজিশনে চলে যাবে। এটা কখনো বলা যায় যে ফার্স্ট 11-এও স্ট্রাইকার হবে? এইখানেই প্রশ্নচিহ্ন। এর জন্য আমাদের এগিয়ে আসতে হবে বড় ক্লাবগুলোকে, তাদের মনোবল দৃঢ় করতে হবে। কারণ তারা যদি চিন্তা করে যে আমরা দেশীয় স্ট্রাইকার খেলাবো না, তাহলে কোনো দিন আমরা দ্বিতীয় আর সুনীল ছেত্রী খুঁজে পাবো না। তাদেরকেও এগিয়ে আসতে হবে। শুধুমাত্র গ্রাসরুট ডেভেলপ করার পরে, আন্ডার-17-এর পরে যারা সিনিয়র যে সমস্ত ক্লাব রয়েছে, ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান আছে, মোহামেডান আছে, মুম্বাই সিটি আছে, বেঙ্গালুরু এফসি আছে, নর্থ ইস্ট আছে, প্রতিটা ক্লাবকেই তাদের ফরওয়ার্ড লাইনে দেশীয়। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমার এখানে খুব মাথার মধ্যে খুব স্ট্রাইক করে, যে ধরো রেজাল্ট ওরিয়েন্টেড আমাদের ট্যাকটিক্স তৈরি হয়, রেজাল্ট ওরিয়েন্টেড। আমাদের নিজস্ব কোনো ন্যাশনাল টিমের কোনো নির্দিষ্ট কোনো ট্যাকটিক্স নেই বা নির্দিষ্ট কোনো ফিলোসফিতে ফুটবল খেলা হয় না। যে ক্লাব যেরকম ধরনের রেজাল্ট চাই, কাপ চাই, সে সেরকম খেলে, বা যে অবনমন বাঁচানোর জন্য সেটা আর এক রকম খেলে, কারোর সঙ্গে কারোর মিল নেই। কিন্তু আমরা যদি একটা জার্মান ফুটবলের কথা বলি, তারা প্রতিটা জার্মান ফুটবলের ক্লাবগুলো খেলে, ব্রাজিলিয়ান ফুটবলের ক্লাবগুলো খেলে, ফলে একটা লট অফ প্লেয়ার্স সেখানে পাওয়া যায়। আমাদের কি কোনো নির্দিষ্ট কোনো ফিলোসফি সেট করার কথা বলেছো তোমরা, যে এইভাবে বা এই পদ্ধতিতে খেলবে ইন্ডিয়ান ফুটবল ছোট থেকে বড় পর্যন্ত? অবশ্যই এই বিষয়টা আমাদের এই প্রজেক্টে আছে। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বিভিন্ন কোচ মাঠে গিয়েছি, বিভিন্ন কোচের সাথে পরিচয় হয়েছে, এক একজন এক এক ধরনের প্র্যাকটিস করায়। কোনো নির্দিষ্টভাবে বা এআইএফের কোনো গাইডলাইন নেই যেখান থেকে এই ধরনের প্র্যাকটিস
যে গ্রাসরুট থেকে সিনিয়র লেভেল এক ধরনের প্র্যাকটিস চলবে, যেটা জর্ডান ফলো করেছিল। তারা কিন্তু গ্রাসরুট থেকে টপ লেভেল পর্যন্ত একই ফরমেশনে একই স্টাইলে খেলিয়ে গেছে, যাতে সে যখন আন্ডার 6 থেকে আন্ডার 8-এ যাচ্ছে তার কোচ পরিবর্তন হচ্ছে, তার যেন সেই চিন্তাধারা পরিবর্তন না হয়। কারণ আমার সিলেবাসটা একই অঙ্গিকে এগিয়ে যাবে। এটা তো সেইভাবে। যে আমি 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 বায়োলজি পড়েছি বা বোটানি পড়েছি, আমার যেমন আমি একটা যেমন তুমি গাছের বিজ্ঞানসম্মত নাম বলবে ভুলে যাচ্ছি, কেন 20 বছর আগে পড়াশোনা করেছি, আমার পড়াশোনার সাবজেক্ট ছিল ওটা গ্র্যাজুয়েশনে। আমি ক্রীড়া সাংবাদিক হয়েছি, মানে কারোর সঙ্গে কারোর মিল নেই আর কি। এখন কথা হচ্ছে যে পদ্ধতিতে ছেলেটা ফুটবল খেলা শিখলো, বা যে ফিলোসফিতে সে খেলাটা শিখলো, সেই ফিলোসফিটা সে দেখছে না, সে দেখছে অন্যরকম একটা প্যাটার্নে ফুটবল হচ্ছে। এই জায়গাটা ফিক্স হওয়া উচিত ছোট থেকে বড় পর্যন্ত। ছোট থেকে বড় এই জায়গাটা ফিক্সড হওয়া অবশ্যই উচিত, এবং প্রতিটা একাডেমিকে এআইএফএ একটা ছাদের নিচে এনে প্রতিটা জায়গায় একই ধরনের ট্রেনিং সিস্টেম রেডি করতে হবে, গ্রাসরুট প্রোগ্রাম। আর এক্ষেত্রে সবার আগে সরকারি এবং বেসরকারি স্কুলগুলোকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের প্রতিটা অভিভাবক এই ফুটবলে কেরিয়ার হবে এই জিনিসটা ভাবতেই পারে না। ফুটবল থেকে যে কেরিয়ার করবে আমার ছেলে বা আমার মেয়ে, সেটা তারা ভাবতেই পারে না। কিন্তু তাকে রেগুলার স্কুলে পাঠায়, যদি স্কুলে একটি লাইসেন্সধারী কোচ থাকে, তার মাধ্যমে যদি সেখানে ট্রেনিং হয়, সেখান থেকে যদি আমি প্রতিটা স্কুলে একটা বাচ্চাও ট্যালেন্টেড পাই, সেই একটা বাচ্চা থেকে কিন্তু একটা দিন আমি 100টা আউটস্ট্যান্ডিং ট্যালেন্টেড প্লেয়ার পেতে পারি। কিন্তু স্কুলকে আমাকে এগিয়ে আসতেই হবে, এবং স্কুলকে এআইএফএ বা আইএফএ বা সেই রাজ্যের ক্রীড়া সংস্থাকে বাধ্য করতে হবে যে তোমার স্কুলে ফুটবল কোচ রাখতেই হবে। আচ্ছা, আমার যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা ফিফা অ্যাপ্রুভ তোমাদের পরিকল্পনাটা কি, ছোট করে যদি বলো। ছোট করে আমি দেখছি না প্রতিটা পঞ্চায়েতে মাঠ পাওয়া সম্ভব, এটা কি আছে জিনিসটা? আমরা প্রথমটা যেটা ধরেছি, আশা রাখি যারা শ্রোতা বন্ধু আছে বা দর্শক বন্ধু আছে তারাও একমত হবে, যদি প্রতিটা পঞ্চায়েত বা প্রতিটা মিউনিসিপ্যালিটিতে একটা করে আমরা নর্মাল ডেভেলপমেন্ট মাঠ, যেটা খেলার উপযুক্ত মাঠ, যদি সরকারি সহায়তায় করতে পারি, সেক্ষেত্রে আমাদের মাঠের সমস্যাটা মিটবে। এবং আমরা ভারতবর্ষের প্রতিটা কোণাকে ছুঁয়ে নেব, কারণ হয় আমাদের ভারতবর্ষের প্রতিটা কোণায়, যে কোনো রাজ্য হতে পারে, হয় পঞ্চায়েতের আন্ডারে, নয় মিউনিসিপ্যালিটির আন্ডারে, নয় কর্পোরেশনের আন্ডারে, এবং একটা করে মাঠ, অধিক প্রয়োজন নেই। এবং সেখানে সরকারি সহায়তা, এটাই মডেল, এটাই নেদারল্যান্ড মডেল। আন্ডার 6-এ তারা বলছে 5 সাইড, আন্ডার 8-এ গিয়ে চলে যাচ্ছে সেটা 7 সাইড, আন্ডার 9 এবং 11-এ সেটা 9 সাইড। এইভাবে তাকে ডেভেলপ করাতে হবে। 13 পরে ওটা বড় মাঠ হচ্ছে, 13-এ পরে গিয়ে সে 11 সাইডেই যাচ্ছে। 13 থেকে সিনিয়র লেভেল পর্যন্ত কন্টিনিউ 13 খেলবে, 15 খেলবে, 17 খেলবে, 19 খেলবে, কন্টিনিউ একই প্যাটার্নে তারা 11 সাইড মাঠে খেলে যাবে। এই আর এই জায়গাটা আমরা যেটা স্কাউটিং ইসে করেছি, আন্ডার 6 থেকে আন্ডার 8 একটা বাচ্চা যখন তাকে অ্যাডমিশন, কারণ আন্ডার 6-এ কোনো স্কাউটিংয়ের কোনো ব্যাপার থাকবে না, এই 2 বছর সে পঞ্চায়েত স্তরে যে একাডেমিটা আছে সেখানে প্র্যাকটিস করবে। ওখান থেকে স্কাউট করে স্বজন পোষণ নীতি বাদ দিয়ে, দুর্নীতি বাদ দিয়ে, আমার কোলের ছেলে আমার পিঠের ছেলে, এই নীতি বাদ দিয়ে নিরপেক্ষ ট্যালেন্ট তুলে নিয়ে তারপরে সেটাকে ব্লক স্তরে নিয়ে যেতে হবে। 6 থেকে 8 সে ব্লক স্তরে থাকবে, সেখানেও একটা ফিল্টারিং হবে। তা এইভাবে ফিল্টারিং হওয়ার পর সেটা রাজ্য স্তরে চলে গেল। রাজ্য স্তরের পরে আমরা পুরো ভারতবর্ষকে 4টে জোনে ভাগ করেছি, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। এই 4টে জোনে প্রতিটা এইভাবে ফিল্টারিংয়ে যেতে 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 আমরা ন্যাশনাল টিমটাকে তৈরি করব। এটা আমাদের চিন্তাধারা। কারণ প্রতিটা পঞ্চায়েতেই যদি ছোট ছোট উদ্যোগপতি যারা আছে তাদেরকেও যদি গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও কিছু কিছু ইনভেস্টমেন্ট বা আর্থিক সহায়তা অবশ্যই করবে। খেলবে কোথায় কোথায়? এরা খেলবে কোথায়? প্রথমে তো পঞ্চায়েত লেভেল একটা হবে টুর্নামেন্ট, পঞ্চায়েতের পর সেটা ব্লক লেভেল হবে, ব্লক লেভেলের পর তারপর সেটা চলে যাবে ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট থেকে চলে যাবে রাজ্য লেভেল, তারপর জোন, তারপরে আর্টিফিশিয়াল টার্ফের কথা কেন বলছেন? আর্টিফিশিয়াল টার্ফের কথা বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের বর্ষার সময় ইনডোরে প্র্যাকটিস করা যায় না, তখন প্র্যাকটিস বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল টার্ফের কথা বলা হচ্ছে। প্রবলেমটা হবে না বাচ্চাদের ক্ষেত্রে, কারণ তারা অভ্যাসের দাস। একটা মাটি মানে তারা কাদা মাটি, তো তারা যখন 3 মাস ফুটবলে বাইরে থাকবে, তাকে আবার সেই কোচকে
সন্তুষ্ট মানে নতুন থেকে শুরু করতে হবে। আর তাছাড়া ভারতবর্ষের সমস্ত জায়গা তো মানে সারা বছর গ্রাস পাওয়া যায়। পাওয়া সম্ভব না। আপনি রাজস্থানে প্রতিটা কি ঘাসের মাঠ পাবেন? সম্ভব না। সেখানে আমাকে নর্থ ইস্টে যেমন ঘাস তৈরি করা ফিফা অ্যাফিলিয়েটেড, অবশ্যই সেটা ফিফা অ্যাফিলিয়েটেড হতে হবে। আমি যে কোনো টার্ফে নামিয়ে দিলাম সেক্ষেত্রে হবে না। আর একই সঙ্গে আমরা এই জায়গাটায় বলেছি, এরপর এই যে আন্ডার সিক্সের ছেলেরা কোথায় যাচ্ছে? আন্ডার সিক্সের ছেলেরা প্রথমে তো রয়েছে পঞ্চায়েতের পর চলে যাচ্ছে ব্লক লেভেলে কম্পিটিশন হবে। ব্লক লেভেল থেকেই মানে এন্টার যত ব্লক আছে তখন তাদের বয়স কত হচ্ছে? আন্ডার 8, মানে যারা ধরো আমাদের কালিকাপুর 2 পঞ্চায়েত, তখন তারা খেলছে আন্ডার 6, ওই চাম্পাটি কালিকাপুরের মধ্যে খেলা হচ্ছে হ্যাঁ আন্ডার 6। তারপরে খেলা হচ্ছে সোনারপুর ভিত্তিক, সোনারপুর ভিত্তিক, তারপরে সোনারপুর, বারুইপুর, District, ডায়মন্ড হারবার, পুরো ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা চলে গেল। তবে হ্যাঁ তারপরে ডিস্ট্রিক্ট গুলো ডিস্ট্রিক্ট এবারে নর্থ চব্বিশ পরগনা, কল্যাণী নিয়ে আমাদের বারুইপুর, কল্যাণী এরকম খেলা হচ্ছে। তখন কত বয়স? তো তখন গিয়ে যখন ওরা 13-16, 13 যাবে হচ্ছে যখন তারা স্টেটের হয়ে কমপ্লিট করবে, তখন তারা স্টেটের হয়ে কমপ্লিট করে আন্ডার 13 যেটা স্টেট লিগ যেটা হচ্ছে সেই টার্গেটটা আমরা ধরেছি, যেটা স্টেট লিগ। আর একটা জিনিস খুব 13 যখন হবে তখন তারা একটা মানে একটা রাজ্যের টিম তৈরি হয়ে যাবে, রাজ্যের টিম তৈরি হয়ে যাবে। বেস সলিড হয়ে 30 একটা স্কোয়াড হলো, বেস 30 কোনো ফুটবল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেটা করলে হবে না। সেটা আর একই সঙ্গে একটা কথা বলছি, আমি এখানে সমালোচনা করার জন্য না এই উত্তরটা দিচ্ছি। আমরা যদি দেখি যেটা আইএফএ আন্ডার 13 বর্তমানে আন্ডার 14 সাব জুনিয়র লিগ হয়েছে, কোয়ালিফাই রাউন্ড হয়েছে, এক একটা গ্রুপে 4টে করে টিম ছিল। সেক্ষেত্রে প্রতিটা গ্রুপ থেকে একটা করে টিম যারা চ্যাম্পিয়ন হয়েছে পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে, অর্থাৎ সিঙ্গেল লেগের ম্যাচ ছিল, অর্থাৎ 3টে ম্যাচ খেলেছে। 3টে ম্যাচ খেলেই সে বছরের মধ্যে যারা কোয়ালিফাই করেনি তাদের আর কোনো পরবর্তী টুর্নামেন্ট নেই, অর্থাৎ 3টে ম্যাচেই শেষ। কিন্তু খেলা নেই তাদের আর খেলা নেই। ফিফা গ্রাসরুট কিন্তু এটা বলছে না, ফিফা গ্রাসরুট বলছে আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 12 মিনিমাম বছরে 30 থেকে 40টা ম্যাচ খেলতে হবে, তবে গিয়ে তুমি সঠিক তোমার ট্যালেন্ট খুঁজে বার করতে পারবে। এই যে মাঠের সামনে বসেছি মাওয়াডান মাঠ, মানে এই ক্লাবটারই জন্ম 1891 সালে। 1891, মোহনবাগান 1889। পৃথিবীর অর্ধেক দেশ যারা মানে ডেভাস্টেটিং ফুটবল খেলেছে, তাদের দেশে ফুটবল তৈরি হয়নি, তখন শুরুই হয়নি। এই যে মডেলটা, যে এতগুলো খেলা খেলতে হবে, 3টে ম্যাচের ভবিষ্যৎ হতে পারে না, তাহলে দায়টা কি আমাদের ফেডারেশনের বা আমাদের অ্যাসোসিয়েশনের? যারা চেয়ারে বসে আছেন তারা কি প্রপারলি কাজটা করছেন? এই দায়িত্ব তো তাদের উপরেও বর্তায়। তোমরা কি মোবিলাইজ করতে পারবে, তাদেরকে বোঝাতে পারবে যে কিন্তু আসলে তো তোমরা তো করতে পারবে না, লিগটা করতে হবে তাদেরকে। তোমরা কি বোঝাতে পারবে তাদেরকে এই বিষয়ে কনফিডেন্ট? ইতিমধ্যে আমরা বলেছি যে কল্যাণ স্যারের সঙ্গে মিটিং হয়েছে। প্রশ্ন ওঠে যে ফুটবলের টাকা কোথায়, কে আমাকে ইনভেস্ট করবে? তুমি যখন এই প্রজেক্টটা নিয়ে যাবে তখনও তো একই প্রশ্ন থাকবে যে আমি টাকা কোথায় পাবো। এক্ষেত্রে টাকা কোথায় পাবো এর উত্তর কিন্তু ফিফার কাছে আছে। সেরকম ফিফা যেরকম জর্ডানকে 2016 থেকে 2026 পর্যন্ত আনুমানিক ভারতীয় টাকায় 600 কোটি টাকা দিয়েছে তাদের গ্রাসরুট ফুটবল ডেভেলপ করার জন্য, সেটা ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম বলে, ডেভেলপমেন্টের জন্য। বছরে 600 কোটি মানে বছরে 700 কোটি টাকা গ্রাসরুট ডেভেলপমেন্টের জন্য। যদি ওইটুকুনি একটা ছোট দেশ 600 কোটি টাকা পেতে পারে, আমার ভারতবর্ষ ওয়ার্ল্ড লার্জেস্ট পপুলেশন, সেক্ষেত্রে এত বড় ইকোনমি, সেক্ষেত্রে আমরা পাবো না। আমাদের সঠিক পরিকল্পনার দরকার, আমাদের পেনিট্রেশনটা ঠিক হচ্ছে না, আমাদের সঠিক জায়গায় সঠিক পরিচর্যা হচ্ছে না। আমরা এখানে আবার বলছি, আমরা এআইএফএ বা আইএফএ বা কোনো রাজ্য সংস্থার সমালোচনায় নয়, আমরা একটা দিক নির্দেশ তৈরি করেছি, ওনাদের সাথে কথা হয়েছে, ভবিষ্যতে আরও এই নিয়ে পর্যালোচনা হবে। সেইভাবেই এগিয়ে চলুক ভারতীয় ফুটবল। কারণ প্রতিটা বিশ্বকাপ আসে আমারও মন কাঁদে যে আমার নেশন কোথায়, আমার দেশের পতাকাটা কোথায়, সেখানে আমরা খুঁজে পাই না। আমরা সেটাই খুঁজতে থাকি। হয়তো আমার আজকে বয়স 44, সেক্ষেত্রে আমার প্রজেক্ট 10 বছরে 54। আশা রাখছি আমি মৃত্যুর আগে আমার নেশনকে যদি এই ধরনের গ্রাসরুট ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয়, সেক্ষেত্রে মৃত্যুর আগে আমি দেখে যেতে পারবো। সেদিন এই যে আজকে আপনার ফ্রেমে যেই 3 জন আছে, সেই 3 জনকে হয়তো আপনারা খুঁজবেন, কিন্তু 3 জনের চোখে একটা জিনিস খুব একইভাবে মিল পাবেন, চোখের জল।
হয়তো তিনজন এক জায়গায় থাকবো কিনা বলতে পারবো না, কিন্তু তিনজনের চোখের জলটা দেখতে পাবে যদি আমাদের এই প্রজেক্টটা সফল হয়। একই রকম স্বপ্ন না, মানে আমরাও অন্যভাবে দেখি, আমরাও তো এই পেশাটাতেই আমাদের জীবনটা অতিবাহিত করেছি, এই পেশাটা, এই মহান পেশাটাতে ফুটবলই মেন তার কাজ। কতটুকু কি করেছি আমরা, একটাই ব্যর্থতা মনে হয় যে কার জন্য সময় দিলাম, কি হলো, কি করতে পারলাম। আলটিমেটলি যদি এটা সফল হয় তাহলে কিন্তু মানে আমাদেরকে শরিক ভেবো, কিন্তু কথাটা হচ্ছে এইটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা এই যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই ক্লাবগুলোর কি ভূমিকা থাকবে তোমাদের এটাতে, মানে এই প্রজেক্টে? তোমরা কি মানে আহত হও এদের ভূমিকা দেখে? খারাপ লাগে যে এদের আরও কিছু করা উচিত ছিল? কিন্তু এদের কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, এরা বলেছে দেখ আমাদের কাছে কিন্তু সমর্থকরা সাফল্য চায়, ডেভেলপমেন্টের দায়িত্ব আমাদের না। কীভাবে দেখো তোমরা? দাদা সর্বপ্রথম বলি, আমাদের যে পথ চলা হয়েছে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে 9th of July 2026 বৃহস্পতিবার, তারপরের ইন্টারভিউটা আমি কিন্তু তোমাকেই দিলাম। এই পথ চলার অন্যতম সাক্ষীও থাকলো তোমার চ্যানেল এবং তোমার সকল সহযোদ্ধারা যারা পর্দার আড়ালে রয়েছে। আশা রাখি 2038-এ যখন যদি আমাদের এই স্বপ্ন সফল হয়, যদিই বলছি, কারণ অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে, সেই বাধা কাটিয়ে সেক্ষেত্রে তুমিও কিন্তু এর একটি অংশীদার হবে এবং আমিও সেদিন গর্ব করে বা তুমিও গর্ব করে বলবে এই মানুষটার ইন্টারভিউ সবার প্রথম আমিই নিয়েছিলাম। আর একই সঙ্গে তুমি প্রশ্ন তুললে মোহনবাগান, মোহামেডান, ইস্ট বেঙ্গল, এই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো কারণ আছে, কারণ 100 বছর এরাই তো বেঁচে আছে। তখন অ্যাসোসিয়েশন ছিল না বা ফেডারেশনও ছিল না, তখন তো এরা ছিল, অ্যাসোসিয়েশন ছিল। সর্বপ্রথম বলি, মোহনবাগানের যদি ইতিহাস দেখতে হয়, আমাদের কিন্তু স্বাধীনতার প্রথম স্বাদ একদম 1911 1911-তে কিন্তু মোহনবাগানই ক্লাব এনে দিয়েছিল। সেখান থেকে কিন্তু একটা সংঘবদ্ধ লড়াই ব্রিটিশদের বিরুদ্ধে উঠেছিল। তাহলে আজকে কেন মোহনবাগান ক্লাব এই লড়াইয়ে সামিল হবে না? কেন তাদের মাথায় শুধু সাফল্যের কথাই আসবে? কেন তারা গ্রাসরুট নিয়ে চিন্তা করবে না? এটাও তো তাদের ভাবার বিষয়। তারা যখন স্বাধীনতার সহযোদ্ধা হতে পেরেছে, এখানে ফুটবল স্বাধীন করা যে যুদ্ধ, সেখানে অবশ্যই তাদেরকেও এগিয়ে আসতে হবে। একই রকমভাবে ইস্টবেঙ্গলকে এগিয়ে আসতে হবে, মোহামেডানকে এগিয়ে আসতে হবে। কারো কোনো ইতিহাস ছোট নয়। এই যে ইস্টবেঙ্গল এশিয়ান কাপ জয়ী হয়েছে, এটা আমাদের গর্বের। আমি ভারতীয় হিসাবে হয়তো বা আমি অন্য কোনো একটা ক্লাবের সমর্থক হতে পারি, কিন্তু ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করি যে ইস্টবেঙ্গল এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে তাদেরকে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে প্রতিটা ক্ষেত্রে, গ্রাসরুট ডেভেলপমেন্টে। কিছুটা আমি যেটা যতটুকু জানি, মোহামেডান ক্লাব তাদের তাঁবুতেই বসে আছি, তারা একটা গ্রাসরুট প্রোগ্রাম চালায়, তাদের একটা মোহামেডান একাডেমি চলে। কিন্তু হাওড় ইউনিয়ন আর মোহামেডানের যৌথ এই গ্যালারিটা কিন্তু হাওড় ইউনিয়নের। আমরা তিনটে ক্লাবের উপরে বসে নেই, আমরা বসে আছি কিন্তু একটা নিরপেক্ষ ক্লাবের উপরে। সেই জায়গায় ইস্ট বেঙ্গল ক্লাব ও স্কুল অফ এক্সেলেন্স বলে একটা চালায়। কিন্তু মোহনবাগানের কি আছে, দুর্গাপুরে যে একাডেমিটা ছিল সেই একাডেমিটা আরও বন্ধ হয়ে গেল। কিছুদিন আগে মোহনবাগান ক্লাবের নির্বাচন হলো, সেখানে প্রতিশ্রুতিতে শুনতে পারলাম সে নিয়ে কিছু আলোচনা হবে, কিন্তু সেখানেও কোনো কিছু এখনও পর্যন্ত মোহনবাগান ক্লাবের তরফ থেকে কোনো সদিচ্ছা পাওয়া যায়নি। তুমি যখন স্বাধীনতা যুদ্ধের সঙ্গী ছিলে, আসো না ফুটবলটাকে এবার স্বাধীন করি। ভেরি গুড। কত স্বপ্নই তৈরি হয়, কত মিশন তৈরি হয়। ভিশন 2038 এবং 2036 অলিম্পিক এবং ওয়ার্ল্ড কাপ, অনেক স্বপ্নই তো মানে অঙ্কুরে বিনষ্ট হয়, শেষ হয়ে যায়। নিজের জন্য নয়, পারিপার্শ্বিক নানান কারণে কত যুবকের স্বপ্ন নষ্ট হয়েছে, কত মানুষ কত কিছু চেয়েছিল, কিছু পায়নি, সব পেলে নষ্ট জীবন, সেটাও শুনেছি। তোমরা কি ভেবেছো যদি এমনি করে যায়, যদি দিন জাগনা করতে করতে ভারতীয় ফুটবল 2038 গুটি গুটি পায়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল, তোমার এই কাগজটা কাগজেই থেকে গেল? কখনো ভেবেছো? আজকে দাঁড়িয়ে ভেবেছো কখনো? সাহেব ভাই, আমি একটা কথা বলছি। আমি এমন একটা মানুষকে ফলো করি, ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি একটা কথা বলে গেছিলেন যে স্বপ্ন সেটা দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না। আমি সেই স্বপ্নটাই দেখেছি এবং ওনার ডিকশনারিতে ব্যর্থতা বলে কোনো কিছু নেই। আমার যেটা দৃঢ় বিশ্বাস,
আমার এই স্বপ্ন সফল হবে, আমি ব্যর্থতার কথা একবারও চিন্তা করছি না। আমার মনে হয় এরপরে আর এই আলোচনাটা থাক, আরও নিশ্চয়ই ভবিষ্যতে আরও বসবো, আরও পজিটিভিটি ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আলাপ হবে। এবং সেভ ইন্ডিয়ান ফুটবলটা একদিন, সেভ ইন্ডিয়ান ফুটবল এই শব্দটা থেকে সেভটা উঠে যাবে, প্রাউড ফর ইন্ডিয়ান ফুটবল এটা যেন লেখা হয় ভবিষ্যতে, এমন একটা জায়গায় যেন আমরা আসতে পারি। এই আশা ভরসাটুকু নিয়েই এই বিশ্বকাপের মাঝপথে এই শোটা খুব দরকার ছিল। কারণ মানুষের মধ্যে এখন তো সত্যি ফুটবলের চেতনার উদ্রেক হয়, ঠিক ওই চেতনার উদ্রেকের জায়গাটাতে আমরা একটু পিন আপ করার জন্য, একটু পিনিং করার জন্য, বা একটু মানে সফট টিউনিং করার জন্য এই শোটা করলাম। ভালো থাকবেন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এবং আপনাদের যদি মনে হয় যে আপনাদের কিছু পরিকল্পনা আছে, ছোট ছোট কিছু টাচ আছে, আপনারা চান যে এই করলে, আমরা সবাই তো ভাবি যে কি করে কি হতে পারে, ভালো কিভাবে হতে পারে, আপনারা কমেন্টের মধ্যে কমেন্টের বন্যা বইয়ে দিন। আমরা সেগুলো থেকে পজিটিভ ভাইবসগুলো নিয়ে অবশ্যই ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবো, কল্যাণদারাও ভালো করার চেষ্টা করবো। কি কল্যাণদা? অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। extra time.